সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। চতুর্থ বর্ষে আজকে আমার প্রথম ক্লাস। আমাদের যে ক্লাস চলছে, আমি তার ধারাবাহিকতায় তোমাদের আগে একটা কথা বলে নিতে চাই। সেটা হচ্ছে যে আমাদের স্বাভাবিক অবস্থায় হওয়ার পরে যখন আমাদের ক্লাস খুলে যাবে, কলেজ খুলে যাবে, তখন কিন্তু আমাদের পরীক্ষার আর বেশি সময় থাকবে না। এমনও হতে পারে যে খুলেও পরীক্ষা শুরু হয়ে যেতে পারে। তো ওই যে এখন যে অনলাইনে ক্লাস হচ্ছে, আশা করি তোমরা এই সময়ে ক্লাসগুলো করবে এবং নিজেদেরকে পরীক্ষার জন্য প্রস্তুত করবে, যাতে খোলার পরে পরীক্ষা তার ডেট দিলে তোমাদের মধ্যে কোনো ধরনের বিরূপ প্রতিক্রিয়া তৈরি না হয়। তো আমাদের আজকে যে আমি বলছিলাম মেঘদূত কাব্য পড়াবো, তো সেখানে হচ্ছে যে আমরা পড়ব বুদ্ধদেব বসুর অনুবাদে। এই বইটা আশা করি তোমাদের সকলের কাছে। তো সেখান থেকে আমরা অনুবাদ নিয়ে, বুদ্ধদেব বসুর অনুবাদ নিয়ে আমাদের যে মেঘদূত কাব্য, সেই মেঘদূত কাব্য নিয়ে এবং আমাদের যে মূল রচয়িতা কবি কালিদাস, আমরা তাকে নিয়ে কথা বলবো। আমাদের এই আলোচনা পরিসরে অনেক কিছু আসবে। তো ক্লাসের যে আমি যে পাওয়ার পয়েন্ট এখানে যে স্লাইডগুলো থাকবে, এই স্লাইডগুলো আমি পরবর্তীতে তোমাদেরকে টেক্সট আকারেও পিডিএফ করেও আমি তোমাদেরকে দিতে পারি। আমাকে একটা ইমেল অ্যাড্রেস দিলে আমি তোমাদের সেই ইমেল অ্যাড্রেসে এখানে যে টেক্সটগুলো আছে এই ভিডিওর সাথে সাথে যাচ্ছে, এগুলো তোমাদেরকে পিডিএফ করেও আমি তোমাদেরকে সরবরাহ করতে পারি, প্রত্যেকটা ক্লাসের যে টেক্সট থাকবে সেটা। দ্বিতীয়ত হচ্ছে যে ক্লাসটা যেদিন প্রচার হবে, যেমন আজকে আমি যেটা রেকর্ড করছি এটা আগামীকাল প্রচার হবে। আগামীকালের এই ক্লাসে তোমরা যে পোস্ট করা থাকবে, সেই পোস্টের নিচে পেজে তোমাদের যে বাংলা বিভাগের যে গ্রুপে পোস্ট করা থাকবে, সেই গ্রুপের নিচে তোমরা যে কমেন্টস করবে যে কে কোন অংশটা বুঝছো না, বা কোনো কিছু আমার বলার দরকার আছে কিনা এক্সট্রা করে, বা কিভাবে তোমরা পড়ছো, সেটাও যদি আমাকে লেখো সেই অভিজ্ঞতা, তাহলে সেটা আমরা পরে বিবেচনায় নিতে পারি এবং সেটা নিয়েই আমরা আমাদের ক্লাসটা আসলে চালাতে পারি। তো পিডিএফ দেওয়ার যে কথাটা বলছিলাম, এটা আমি অবশ্যই তোমাদেরকে দিব এবং তোমরা আমাকে একটা ইমেল অ্যাড্রেস, কারো কাছে যে কেউ আমাকে একটা ইমেল অ্যাড্রেস SMS করতে পারো, বা ওই পোস্টের নিচে দিয়ে দিলেও হবে, আমি তোমাদেরকে পিডিএফটা সরবরাহ করবো। তো আমরা কালিদাসের মেঘদূত সম্পর্কে বলতে গিয়ে আমরা আমাদের প্রথম আলোচ্য বিষয় থাকবে অবশ্যই কালিদাস এবং তার মেঘদূত। তো কালিদাসের মেঘদূতে আমরা যে বিষয়টা খুব ইয়েভাবে দেখব, আমরা মনে রাখবো যে এটা অনেক বছর আগের, হ্যাঁ, যে খ্রিস্টীয় ৫ম শতকের অনুমান করা হয়, যে খ্রিস্টীয় ৫ম শতকের। ঠিক লেখাজোখা আছে ব্যাপারটা এমন না। আমরা যদি এই কালিদাসের যে সমস্ত কাব্য সমগ্র আছে বা নাট্য সমগ্র আছে, সেগুলো যদি আমরা কালের বিচারে, যদি আমরা ভাষাগতভাবে বিচার করতে করতে এভাবে পিছিয়ে পর্যন্ত যাই, বা ওখানে যে বর্ণনা আছে, যে আমরা জানি যে সাহিত্য আসলে কি, সময়ের কথা বা সময়ের দর্পণ। তো আমরা যদি ওই সময়ের কথা বিশ্লেষণ করতে করতে যাই, তাহলে আমরা দেখবো যে ওই সময়কালটা আসলে খ্রিস্টীয় ওই যে ৫ম শতক যে সময়টা আমরা বলা হচ্ছে, সেই সময়কালে। তো এরকম মানে অনেকটা অনুমান, অনেকটা হচ্ছে যে অনেক কিছু, অনেক বিচার বিশ্লেষণ বা আগে পরের প্রাপ্য যে সমস্ত টেক্সট আছে, সেগুলোর কালিক বিচার করে আমরা এখানে পৌঁছাতে পারি যে কালিদাসের যে মেঘদূত কাব্য ঠিক মানে ততটাই প্রাচীন, যতটা প্রাচীন হলে এটার একটা বাংলা, আমাদের যে সংস্কৃত সাহিত্য, বাংলা সাহিত্য যার উত্তরাধিকার বহন করে চলে, সেটার একটা প্রাচীনত্ব সম্পর্কে আমাদের আসলে ধারণা আসে। আমরা দেখব যে কালিদাসের মেঘদূতের সর্বাপেক্ষা যে মানে গুণের কথা, সেটা হচ্ছে যে এটা খুবই মানে সংক্ষিপ্ত আকারে বলা, এবং এটা খুবই জনপ্রিয় একটা কাব্য। হ্যাঁ, মাত্র শতাধিক শ্লোক, ১১৮টা শ্লোক আছে, এবং এই 18টা শ্লোক 4 লাইনের একটা শ্লোক, তাহলে মোট কত লাইন হয়? সেটা এত বছর ধরে জনপ্রিয় হয়ে আছে কেন? কেন মেঘদূত, বা কেন কালিদাস জনপ্রিয়, বা কেন কালিদাসের অপর আরও রচনার মধ্য থেকে মেঘদূত কেন বিশেষ, সেটা আমরা দেখব। তো এমনও সমালোচক বা অনেকে এমনও কথা বলেন যে কালিদাস যদি মেঘদূত যদি লেখার পরে যদি আর কোনো কিছু নাও লিখতেন, তাহলে কালিদাসের যে কবি খ্যাতি, সেটা আসলে বজায় থাকতো।
তো আমরা দেখব যে কালিদাসের যে সময়কাল নিয়ে আমি বলছিলাম, সেই সময়কালের জায়গাটাতে আমরা আসি, যে কালিদাস আসলে হিন্দু সভ্যতার কোনো উজ্জ্বলতম মুহূর্তে তিনি বেঁচেছিলেন এবং লিখেছিলেন, এবং বলা হচ্ছে যে ভারত ইতিহাসে গুপ্ত যুগ অন্য সব যুগের থেকে আসলে উজ্জ্বলতর। দ্বিতীয় চন্দ্রগুপ্ত 388 খ্রিস্টাব্দ বা তার পরে কোনো সময়কে উজ্জয়িনীকে গুপ্ত সাম্রাজ্যভুক্ত করেন। উত্তর ভারতে গুপ্ত সম্রাটদের রাজধানী ছিল পাটলিপুত্র এবং দ্বিতীয় রাজধানী উজ্জয়িনী। চন্দ্রগুপ্তের পুত্র সমুদ্রগুপ্তের পুত্র দ্বিতীয় চন্দ্রগুপ্ত, যিনি বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেন, এবং ধারণা করা হয় যে তার সভাতেই কালিদাস নবরত্নের এক রত্ন ছিলেন, এবং দ্বিতীয় চন্দ্রগুপ্তের পুত্র কুমারগুপ্তের জন্মকে লক্ষ্য করে কালিদাস কুমার সম্ভব কাব্য রচনা করেন, এমনটাও ধারণা করা হয়। এবং আরও একটা কথা, যে কুমারগুপ্তের আমলেই 1413 থেকে 1455 এই সময়কালে গুপ্ত সাম্রাজ্যের শান্তি এবং সমৃদ্ধির একটা চরম শিখরে ওঠে, এবং সেটা শুধুমাত্র যে সমস্ত আমাদের এখানে যে প্রাপ্ত যে সমস্ত পুঁথি বা লিপি পাওয়া গেছে সেখান থেকেই না। এটা হচ্ছে যে আমরা জানি যে তখনকার সময়ে কি হতো, পর্যটকরা আসতেন, পৃথিবী পরিভ্রমণে বের হতেন। এমন একজন চৈনিক পর্যটক ফা হিয়েন, উনি ফিরে গিয়ে যে বর্ণনা লিপি লিখেছিলেন ভারতবর্ষ সম্পর্কে, সেখানে যে বর্ণনা লেখা আছে সেই বর্ণনার সাথে কালিদাসের কাব্যের যে সময়কাল বা সময়কালের যে মানুষের কথা লেখা আছে তার সাথে মিলিয়ে দেখলে দেখা যায় যে প্রায় একই। তো ধারণা করা হয় যে কালিদাস ওই সময়কালেরই কবি। এবং আরেকটা জিনিস আমরা দেখব যে তারপরে যে বৌদ্ধ ধর্মের যে কাল, ষষ্ঠ এবং সপ্তম শতক, পঞ্চম শতকের শেষ থেকে ষষ্ঠ এবং সপ্তম শতকে যে বৌদ্ধদের যে প্রভাব ছিল, সেই প্রভাবের পরে যদি কালিদাস মেঘদূত কাব্য লিখতেন, তাহলে কালিদাসের মেঘদূতের মধ্যে অবশ্যই তিনি বুদ্ধদেবকে, গৌতম বুদ্ধকে তিনি এড়াতে পারতেন না। তো সেক্ষেত্রে আমরা কালিদাসের মেঘদূত কাব্যে যেটা দেখি, যে হিন্দু ধর্মের যে সগৌরব যে পুনরুত্থানের যে ব্যাপারটা ছিল, সেই ব্যাপারটা আসলে মেঘদূত কাব্যের ছত্রে ছত্রে লুকিয়ে আছে। তো সেখানে বলা হচ্ছে যে যদি বৌদ্ধ যুগে উনি লিখতেন, তাহলে উনি গৌতম বুদ্ধকে আসলে এড়াতে পারতেন না। আমরা মেঘদূত কাব্যের আরও কিছু জিনিস দেখব, যেটা হচ্ছে যে মেঘদূত কাব্য আসলে কি আছে, কি নিয়ে লিখছেন, এবং কেন বিখ্যাত, কেন বিশিষ্ট। সেটা হচ্ছে যে মেঘদূতে আমরা মূলত যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে বর্ষা ঋতু, বাংলা সাহিত্যে বর্ষা বা বিরহ এর যে একটা বিশেষ যোগাযোগ আছে, বিশেষ একটা সম্পর্ক আছে, সেটা আমরা প্রথম পাই কালিদাসের মেঘদূত কাব্যে। এবং কালিদাসের মেঘদূত কাব্যের সেই চিরন্তন বর্ষা এবং যেই চিরন্তন বিরহ, এই চিরন্তন বর্ষা এবং চিরন্তন বিরহ যুগে যুগে কালে কালে কবি, লেখক, পাঠক এবং মানুষকে আলোড়িত করেছে। আসলে আমরা দেখব যে মেঘদূতে তিনি বহু দৃশ্যের বর্ণনা লিখেছেন, এর মধ্যে সপ্রেম, সবিস্তার বর্ণনা আছে উজ্জয়িনী এবং অলকাট দুইটা শহরের। এবং আমরা দেখব যে উজ্জয়িনী এবং অলকা, উজ্জয়িনী হচ্ছে যে বাস্তব জীবনে আছে। উজ্জয়িনী আমরা বললাম যে গুপ্তদের রাজধানী ছিল, এবং অলকা হচ্ছে কাল্পনিক দেবনিবাস। কিন্তু আমরা যদি দেখি যে উজ্জয়িনী এবং অলকার দুইটাই যে উপস্থিতি, দুইটা জায়গারই যে উপস্থিতি, সেই উপস্থিতি আসলে কোনটা কাল্পনিক আর কোনটা বাস্তব, এটা খুব বেশি স্পষ্ট হয় না। দুটাই সমানভাবে, দুটি নগরই সমানভাবে স্থাপিত হয়েছে। মেঘদূত কাব্যের যে দুটি অংশে ভাগ করা, একটা পূর্ব মেঘ, একটা উত্তর মেঘ। আমরা পূর্ব মেঘে দেখব উজ্জয়িনীর কথা আছে, এবং আমরা উত্তর মেঘে গিয়ে দেখব অলকার কথা আছে। তো যেটা হচ্ছে যে আমরা বলছিলাম যে এই দুই শহরের সমৃদ্ধি প্রায় একই রকম, এবং তাদের যে তথ্যগত সাদৃশ্য, সেখানেও একটা মিল পাওয়া যায়, যে দুই জায়গাতেই সুন্দরী নারীতে সমকীর্ণ, দুই জায়গায় দুটি শহরই হচ্ছে সমৃদ্ধ শহর। এবং উজ্জয়িনীতে তামসে রাত্রে তারা নারীরা অভিসারে বের হয়, অলকায় সূর্য উঠলে অভিসারিকা দিকের অলঙ্কার পথে প্রান্তরে পড়ে থাকে। এবং নগরে যে মানুষের যে উপস্থিতি, বসবাস, সেটা হচ্ছে যে খুব বেশি হেরফের আসলে হয় না।
তো যেভাবে কালিদাস এই জায়গাটার উজ্জয়িনী এবং অলকার চিত্র উপস্থাপন করেছে, উজ্জয়িনী তার বাস্তব জীবনে আছে এবং অলকা তার কল্পনায় আছে। তো সমালোচকেরা বলেন বা আমরা নিজেরাও করতে পারি যে যদি তিনি কোনো ভালো অবস্থায় না থাকতেন এবং কোনো রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা বা রাজার পৃষ্ঠপোষকতায় যদি তিনি সেই নগরে বসবাস না করতেন, তাহলে ঠিক এরকম একটা নগর ব্যবস্থার কথা তিনি এত সুন্দরভাবে গুছিয়ে লিখতে পারতেন না। এবং আরেকটা জিনিস কালিদাসের মেঘদূত কাব্য থেকে দেখব আমরা যে এই কাব্য পাঠের আমি আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি। আমরা যখন এটা ইউনিভার্সিটিতে পড়ছিলাম, তো খুব ছোট, তো আসলে বইটা দেখাচ্ছে অনেক বড়। এটার মধ্যে সমালোচনা আছে শুরুর দিকে এবং মাঝখানে কাব্য আছে এবং শেষের দিকে হচ্ছে শ্লোকগুলার যে শব্দগুলোর অর্থ, অপ্রচলিত অর্থ, সেই অপ্রচলিত অর্থের টিকা ভাষ্য দেওয়ার চেষ্টা করেছেন। তাতে বেশ হয়েছে, সমৃদ্ধ হয়েছে। কিন্তু আমরা যদি শুধু শ্লোকগুলো দেখি, এটা আসলে খুব কম সময়ের ব্যাপার পড়ে শেষ করে ফেলা। তো এটা আমি এবং আমার একটা ফ্রেন্ড, আমরা দুজনে খুব ভালো করে পড়লাম। পড়ে আমাদের খুবই আগ্রহ হলো যে আসলে প্রাচীন বাংলার ম্যাপ দেখে এখানে মেঘ আসলে কোন কোন পথ দিয়ে যাচ্ছে, এই জায়গাগুলো আসলে দেখতে হবে। তো আমরা ঢাকা ইউনিভার্সিটি লাইব্রেরি যেখানে ম্যাপ আছে, সেখানে গিয়ে আমরা একজনকে ধরে আমরা একটা প্রাচীন ভারতবর্ষের ম্যাপ বের করলাম। এবং সেই প্রাচীন ভারতবর্ষের ম্যাপ বের করে আমরা দেখলাম যে মেঘ, আমরা একজন পড়ি আর আরেকজন হলো ম্যাপের মধ্যে খুঁজি মেঘ আসলে কোথায় যাচ্ছে। এখন ওই ম্যাপ তো আমাদের আসলে আঁকানোর কোনো সুযোগ নেই। তো আমরা ওই ম্যাপটাকে একটা কাগজের উপরে মোটামুটি যেমনভাবে পারি, যতটুকু সম্ভব আমরা এঁকে ফেললাম। এবং একটা করে জায়গার নাম সে বলে, বামে বা ডানে, উত্তর না দক্ষিণ, এভাবে যেতে বলে, আমরা ওইভাবে এটা আঁকতে থাকি। এবং আমরা পুরোপুরি মেঘের বলা যায় যে যাত্রাপথের যে বিবরণ আছে, এটা আমরা একটা ম্যাপ করে এঁকে ফেললাম। এবং সেটা আমার এই মেঘদূত যে বইটার মধ্যে একটা জায়গায় পিন দিয়ে লাগানো ছিল, বহুদিন পিন দিয়ে লাগানো ছিল। কবে কোনভাবে হয়তো অনেকদিন পড়ে গেছে। এই বইটা তো আসলে আমি পড়েছি অনেক বছর আগে, প্রায় কত বছর, 10-12 বছর। তো এটা আসলে হারিয়ে গেছে। থাকলে এটা একটা খুব একটা দামি সম্পদ ছিল। তো আমরা এটা ফিরে আসি টেক্সটে, যে আমরা তার রচনা থেকে দুটি বিষয় নিশ্চিতভাবে জানবো, যে কাশ্মীর থেকে দক্ষিণ সাগর পর্যন্ত ভারত ভূমিকে তিনি জানতেন এবং খুব ভালো করে জানতেন। যদি তিনি না জানতেন, আমরা এই কাব্য পাঠ করার সময় আলোচনা করব, দেখব যে মেঘ আসলে কোথায় কোথায় যাচ্ছে এত নিখুঁতভাবে। আজ থেকে কত বছর আগে, 1500 বছর আগে, আজ থেকে 1500-1600 বছর আগে কি অবস্থা ছিল ভারতবর্ষের। এখনই আমাদের গ্রাম অঞ্চলে রাস্তা নাই, বিদ্যুৎ নাই, অনেক কিছু নাই। আর সেই 1500 বছর আগে এই ভারতবর্ষে, তো সেখানে তিনি যাচ্ছেন, এমনভাবে যাচ্ছেন এবং এমনভাবে উনি খুঁটিনাটি বিস্তৃত বর্ণনা দিচ্ছেন যে মনে হয় যে ওই পথ দিয়ে উনি আসলে চলেছেন, বা ওখানে ও সম্পর্কে ওনার এত ভালো ধারণা। এবং মেঘের পথ কিন্তু খুব ছোটো মোটো পথ না, এটা হলো ভারতবর্ষের এক মাথা থেকে আর এক মাথা পরিভ্রমণের ব্যাপার। এই জন্যই বলছেন, যে সমালোচক বলছেন যে কাশ্মীর থেকে দক্ষিণ সাগর পর্যন্ত ভারত ভূমিকে তিনি আসলে জানতেন, হয় নিজে ভ্রমণ করে, নয় পর্যটকদের কাছে কাহিনী শুনেছেন। সমগ্র ভারতের এক একটি অখণ্ড এবং বাস্তব সত্তাকে তিনি উপলব্ধি করেছিলেন। এবং যেটা বলেছিলাম আগে, যে তার কাল ছিল ঐশ্বর্য এবং সম্ভোগে দ্যুতিময়, ইন্দ্রিয় বিলাসে তারা ছিল ভরপুর, এবং তারা অবশ্যই বিজয়ী ছিল, কারণ বিজয়ী না হলে এত সমৃদ্ধি আসলে কারোর ঘরে থাকার কথা না। এবং রাষ্ট্র হিসেবে তারা শক্তিশালী এবং ধর্মের ক্ষেত্রে তারা প্রমিতি সম্পন্ন ছিল। ভারত আসলে ভারতবর্ষের এমন একটা যুগ ছিল, একটা কাল ছিল, যখন আসলে ভারতবর্ষ সমগ্র পৃথিবীর যে সভ্য যে জগৎ এবং তার বলা হয় যে চূড়ামণি হয়েছিল, মাথায় উঠেছিল। আজকে যেমন আমরা ইউরোপ আমেরিকার সমৃদ্ধির গল্প শুনি, গল্প বলি, বা আমরা ওখানে চলে যেতে পারলে আমাদের জীবন খুব সম্ভাবনাময় হয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি। একটা সময় ভারতবর্ষ কিন্তু এরকম ছিল, মানুষ আসতে চাইতো। মানুষ ভারতবর্ষে, এখানে পথে পথে সোনা ছড়ানো আছে, পথে পথে সমৃদ্ধি, পথে পথে টাকা উঠছে, এরকম একটা ব্যাপার ছিল। এখন যেরকম ইউরোপ আমেরিকা সম্পর্কে আসলে শোনা যায়। তো
যেটা বলছিলাম, যে ভারতবর্ষে আসলে তখন সমগ্র সভ্য জগতের একটা জীবন্ত এবং প্রধান অংশ, এবং তিনি নিজেকে অনুভব করেছিলেন বিচিত্র চঞ্চল বিশ্বের একটা অধিবাসী হিসেবে। এবং সেই কাল যখন ভারতের চিত্তের শক্তি নানা দিক দিয়ে পূর্ণ তেজে সক্রিয় ছিল। এরপরে আমরা মেঘদূত কাব্যের যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে যে, মানে সংস্কৃত সাহিত্য সম্পর্কে আমি একটি কথা বলে নিই। সেটা হচ্ছে যে সংস্কৃত সাহিত্যের একটি অনেক গুণ ছিল, কিন্তু অনেক গুণের মধ্যে কিছু দোষও ছিল। সেই দোষগুলোর অন্যতম ছিল যে অতি কথন দোষে সংস্কৃত সাহিত্য আসলে এক ধরনের দুষ্টতা ছিল। সেটা হচ্ছে যে কোনো একটি বর্ণনা, কোনো একটি পার্বতী কিভাবে তাকালো, এই তাকানোর বর্ণনায় আসলে দেখা গেছে যে 5 পাতা 10 পাতা আসলে হয়ে গেছে, যে ওনার বর্ণনায় শেষ হয়নি। সেখানে আমরা মাত্র 118টা শ্লোকের মধ্যে একটা গোটা কাব্যগ্রন্থ শেষ করে ফেলেছেন। এটা আসলে খুবই কি অসম্ভব একটা ব্যাপার বলে মনে হয়। মানে সেই কালের বিচারে এত সংক্ষিপ্ত, এত ছোট, এত নিটোল, এত বাধা কাহিনী নিয়ে একটা কাব্য সে সময় কালিদাস লিখেছেন, এটা আসলে ভাবাই যায় না। বিশেষভাবে অন্য লেখকদের, তৎকালের অন্য লেখকদের সাথে নাই বলি, কালিদাসের অপর যে রচনাগুলি আছে সেগুলোর সাথেও যদি আমরা তুলনা করি তাহলে আমরা দেখব যে মেঘদূত আসলে আলাদা। মেঘদূত সংস্কৃত ভাষার এমন একটি কাব্য যা আমরা পৌনঃপুনিকভাবে পাঠ করতে প্রস্তুত ও উৎসুক। নতুন আবিষ্কারের অবকাশ না থাকলেও আমরা বারবার নতুন করে মেঘদূত পাঠে আসলে আনন্দ পাই। এবং মেঘদূতের যেটা মস্ত গুণ সেটা হচ্ছে যে এটা আকারে ছোট, যেটা আমি বলছিলাম যে অন্তত সংস্কৃত কাব্য হিসেবে তাই সেটি এক বৈঠকে পড়ে ওঠা অসম্ভব নয়, এবং এই ব্যস্ততার যুগেও আসলে সেটা বারবার করে পাঠ করা সম্ভব। আমরা কবি কালিদাসের বলি, কবি কালিদাসকে নিয়ে, যে কবি কালিদাসের মধ্যে তো আসলে ঐতিহ্যবোধ প্রবল ছিল, এবং তিনি নিজেকে একটা দীর্ঘ উত্তরাধিকার একটি কবি বংশের অংশ হিসেবে তিনি নিজেকে জানতেন। কারণ রামায়ণ এবং মহাভারতের যে আদর্শ, সে আদর্শ আসলে তার সামনে ছিল, এবং কবি বাল্মীকির তিনি দ্বারা প্রভাবিত হয়েছেন। এবং মহাভারতের কাছে কবির প্রত্যক্ষ ঋণ আসলে অতি অত্যল্প। এবং আমরা দেখব যে তবে বাল্মীকির প্রভাব তার মধ্যে বিশেষভাবে আছে। বিশেষ করে আমরা দেখব যে আদি এবং যে করুণ রস, সেটা সংস্কৃত সাহিত্যের আসলে প্রধান সূত্র। কালিদাস এই সূত্রটিকে বিচিত্র বর্ণিলভাবে তার গ্রন্থে ব্যবহার করেছেন, এবং তার উজ্জ্বলতম নিদর্শন উত্তর মেঘের অলকাচিত্র। তিনি বিরহ ব্যথার প্রথম উচ্চারণও বাল্মীকিতে। কবিতার দিক থেকে রামায়ণের একটি তীব্রতম মুহূর্ত, রাবণ কর্তৃক সীতাহরণের পর রাম সর্বভূতে সীতার প্রতিরূপ দেখতে লাগলেন। এই যে কাব্যে যে বিরহ থাকবে, বিরহ ব্যথার প্রথম উচ্চারণ যেটা, সেটা হচ্ছে যে বাল্মীকিতে আমরা জানি যে রামায়ণের মধ্যে আছে যে সীতাকে যখন রাবণ অপহরণ করে নিয়ে গেল, তখন আশ্রমে ফিরে এসে রাম যখন সীতাকে খুঁজে পেলেন না, এরপরে সীতাকে খোঁজা হচ্ছে, এবং একদিনে তো আসলে সীতাকে ফিরিয়ে আনা সম্ভব হয়নি, কিন্তু যতদিন না হয়েছে ততদিন রাম যেদিকে তাকিয়েছেন, যেখানে দেখেছেন, ঘুমে, জাগরণে, সর্বমুহূর্তে তিনি সীতাকে দেখেছেন। আমরা মেঘদূত কাব্যে ঠিক তার একটা ছায়া দেখব। আমরা যখন মেঘদূত কাব্য সম্পর্কে বিস্তারিত মানে ভিতরের কথা বলতে যাব, তখন আমরা সেটা বলবো। এবং আমরা আরও দেখব যে রামের সেই আকুলতা যুগ যুগ ধরে সংস্কৃত কবিতায় প্রতিধ্বনিত এবং পরিবর্ধিত হয়েছে। এবং কালিদাসের যে কবি প্রতিভা চূড়ান্ত নিদর্শন, সেটা আসলে মেঘদূত। এবং মেঘদূতের কালিদাসের সাথে পাশাপাশি বাল্মীকির আলোচনা এ প্রসঙ্গে চলে আসছে অন্যতম কারণ, সেটা হচ্ছে যে রামগিরি পর্বতে থেকে মেঘদূতের কথা শুরু হবে, সেখানে একসময় রাম এবং সীতা বনবাসে ছিলেন। মানে রামায়ণের একটা অংশও ওখান থেকেই ছিল, এবং তার এক ধরনের স্বীকৃতি বা সেটাকে মাথায় রেখেই কালিদাস বলা যায় যে শুরু করলেন রামগিরি থেকে। কিন্তু কালিদাসের বর্ণনার ক্ষেত্রে বর্ণনায় আসলে কালিদাসকে আলাদা করেছে, সেটা হচ্ছে রামগিরি থেকে হিমালয় পর্যন্ত প্রাচীন ভারতবর্ষের যে চিত্র কালিদাসের আমরা এই মেঘদূত কাব্যের মধ্যে সেটাই দেখব।
যদিও আকারে ক্ষুদ্র ক্ষুদ্র গীতিকাব্য, কিন্তু এর মধ্যে যে প্রকাণ্ড যে ভারতবর্ষ হিমালয় পর্যন্ত রামগিরি থেকে এটা পুরোপুরি উপস্থিত করেছেন কালিদাস। আমরা এর মধ্যে দেখব কি কেতকী বেষ্টিত উপবন দেখব, পাখিদের নিক দেখব, গ্রাম চৈত্র দেখব, উজ্জয়িনী, অবন্তী, বিদিশা প্রভৃতি নগর দেখব, বিন্ধ্যা, কৈলাস, দেবগিরি প্রভৃতি পর্বত দেখব। সেখানে রেবা, শিপ্রা, রেবতী প্রভৃতি নদীর কথা আছে, সুপ্ত নগরসৌধ, পরিত্যক্ত রাজপথ, হর্মবাতায়ন থেকে ভেসে আসা পুরবধূদের কেশ সংস্কার, ধূপের ঘ্রাণ, সব মিলিয়ে অতীত অবলুপ্ত ভারতের একটা সজীব চিত্র আমরা মেঘদূত কাব্যের মধ্যে আসলে দেখতে পাবো। এবং যেটা বলেছিলাম যে কালিদাসের শ্রেষ্ঠত্বের অন্যতম দিক হচ্ছে যে কালিদাস যখন বর্ণনা করেন মেঘদূত কাব্যের মধ্যে, সেই বর্ণনায় হচ্ছে যে সংক্ষিপ্ত বর্ণনার মধ্যে এত সুন্দর উপস্থাপনা, সেটা হচ্ছে যে মেঘদূত হয়ে যখন সংবাদ নিয়ে যাচ্ছে সেই পথের আমরা দেখব যে কালিদাস সবিস্তারে যে মেঘ যাচ্ছে তার যে বিচিত্র যে পথ, সে পথের একটা বিবরণ দিচ্ছেন। এবং সেই বিবরণে আমরা দেখব যে শুষ্ক তৃষ্ণার্ত ভূমি, বিরহক্ষিন্ন প্রণয়নীর মতো শীর্ণ অগভীর জলধারাগুলা মেঘের পথ চেয়ে আসে পর্বতগুলাও, এবং তার প্রিয় বন্ধু বর্ষার মেঘের জন্য। আমরা দেখব কৃষক বধূরা এক হাতে শিথিল কেশপা সরিয়ে উৎসুক চোখে আকাশের বুকে মেঘ সন্ধান করছে। আমরা দেখব উজ্জয়িনী প্রমুখ নগরী, সেখানকার নগরবাসিনীরা, গণিকামণ্ডলী এবং মন্দিরে মন্দিরে সেবাদাসীদের শ্রান্ত দেহ যারা বর্ষণের জন্য আসলে অপেক্ষা করে আছে। আমরা দেখব যে পরিণত ফলচ্ছায়ার শ্যাম বনান্তভূমি, গ্রামে গ্রামে উদয়ন কথালাভ দক্ষ গ্রামবৃদ্ধের দল, এই সব কিছুর অনুপম সন্নিবেশন প্রথমার্ধে যেন ভূমিকা রচনা করা হয়েছে। সেটা হচ্ছে যে আমরা কালিদাসের কাব্য আলোচনায় যখন বলবো তখন আমরা এই জায়গাগুলোতে আরও বিস্তারিত বলবো। সেটা হচ্ছে যে আমরা কাব্যের উৎস সেটা আমরা বলছিলাম যে বাল্মীকির কিছু কাছাকাছি কবির কিছু ঋণ আছে, এবং সেই ঋণ কবি আসলে প্রথম শ্লোকেই দিয়েছেন যে বিরহী যক্ষ রামগিরিতে যখন বাসা বাঁধার কথা বলা হচ্ছে সেখানেই আছে। আমরা এই পর্যায়ে কাব্যে কি আছে সে সম্পর্কে আর একটু কথা বলে নিতে চাই। যে মেঘদূত কাব্য শুরু হচ্ছে এরকম যে আমরা নাম শুনে কিছুটা বুঝতে পারছি মেঘদূত, মেঘকে দূত করে পাঠানো হচ্ছে। একজন যক্ষ, তার সাজা হয়েছে কোনো কারণে, কোনো অপরাধে সাজা হয়েছে, এবং সেই অপরাধের সাজা স্বরূপ তাকে 1 বর্ষকাল নির্বাসনে পাঠানো হয়েছে। এবং সেই নির্বাসন কোথায়? রামগিরি পর্বতে। এবং সেই রামগিরি পর্বতে যখন সে 1 বছর কাল নির্বাসনে আছে, এর মধ্যে প্রায় 8 মাস অতিক্রান্ত হয়েছে, বাকি আছে আর 4 মাস। এই 4 মাস যে আছে এবং পিছনে যে কাটিয়ে আসা 8 মাস, এই 8 মাস কাটিয়ে আসার পরে বাকি যে 4 মাস আছে, এটা যক্ষের কাছে খুব বেশি অসহনীয় হয়ে উঠেছে। এবং এর মধ্যেই দেখা গেল নববর্ষার মেঘ। কালিদাস তার কাব্য বলছেন এক পর্যায়ে যে মিলিত সুখীজন যে ঘরে আছে, পরিবারের সাথে আছে, তারও মেঘ দেখলে মন উন্মনা হয়। আর যে দূরে আছে পরিবার পরিজন থেকে, আপনজন থেকে, তার জন্য তো মেঘ, বর্ষার প্রথম দিনের মেঘ আরও বেশি উন্মনা করে তোলে। এবং সে জায়গা থেকেই যক্ষ তখন মেঘকে বলছে যে তুমি কি আমার দূত হয়ে এখানে যাবে, এবং কোথায় যেতে হবে, কিভাবে যেতে হবে, কার কাছে যেতে হবে, সেই বর্ণনা যক্ষ দেওয়া শুরু করলো। মেঘ যেতে পারবে কি পারবে না, বা মেঘ যে অবস্তুগত ব্যাপার, সেটা যে তার কথা শুনছে না বা শুনছে, বা মেঘকে দিয়ে আদৌ এটা সম্ভব কিনা, সম্ভব অসম্ভবপর যে জ্ঞান, সেটা আসলে যক্ষের কবির জবানিতে যে ওই মুহূর্তে যক্ষ যেন হারিয়ে ফেলেছে। দীর্ঘদিন আপনজন থেকে দূরে থাকা এবং যে নববর্ষার মেঘ দেখে যে তার আকুল অবস্থায়, এই অবস্থায় সে ভেদ জ্ঞান লুপ্ত হয়ে মেঘের যে চেতন অচেতন যে সত্তা, সেটাকে সে হারিয়ে ফেলেছে।
এবং মেঘকে সে বলছে যে কিভাবে যাবে, কোথায় যাবে, কোথায় কতটুকু থামবে, পথে কি দেখবে, কারা তাকে দেখে আনন্দিত হবে, মেঘ কাদেরকে দেখে আনন্দিত হবে, ইত্যাদি ইত্যাদি বলছে। বলতে বলতে আমরা একটা জায়গায় গিয়ে দেখবো যে মেঘ আসলে বামে বেঁকে উজ্জয়িনী হয়ে তারপর অলকায় যেতে বলছে। কিন্তু খুব অবাক করা বিষয় যে যেখান থেকে মেঘকে বামে গিয়ে উজ্জয়িনী হয়ে অলকায় যাওয়ার কথা বলছে সেটা হচ্ছে একটা ঘুরপথ, মানে সোজা চলে গেলে সে অলকায় চলে যেতে পারে, হ্যাঁ, মানুষ সরোবরে হয়ে অলকায় চলে যেতে পারে, কিন্তু না হয়ে তাকে উজ্জয়িনী যেতে বলা হচ্ছে যে তুমি একটু উজ্জয়িনীটা দেখে যাও, সমৃদ্ধ সে নগর। এবং সে নগরের গিয়ে সে কি দেখবে সেটাও তাকে বলছে। এরপরে আমরা দেখব যে সে মেঘ গিয়ে অলকাতে গিয়ে পৌঁছলো, এবং অলকাতে পৌঁছানোর পরে সেখানে গিয়ে যে চট করে মেঘ যার যে উদ্দেশ্যে দূত করে পাঠালো সেই যক্ষর প্রিয়াকে গিয়ে সঙ্গে সঙ্গেই দেখতে পাবে এমন না, সেখানে সে অলকা দেখবে, অলকার মানুষদের দেখবে, ইত্যাদি অনেক বর্ণনা, অনেক কথা। কিন্তু শেষমেশ গিয়ে সে যক্ষর প্রিয়ার সাথে তার দেখা হবে, এবং যক্ষের যে ভবন, সে ভবন কীভাবে সে চিনবে সেটা মেঘ বলে দিচ্ছে, এবং মেঘকে বলে দিচ্ছে যক্ষ, এবং এমনভাবে বলছে যে খুঁটিয়ে খুঁটিয়ে নিখুঁত বর্ণনা, যে কোথাও এতটুকু মেঘের ভুল হওয়ার কোনো সুযোগ নাই। এবং সে জায়গা থেকে দেখার পরে, যক্ষপ্রিয়াকে দেখার পরে মেঘ কি বলবে, তার দিকে কেমন করে তাকাবে, ইত্যাদি বিষয়েও আমরা দেখব যে যক্ষ তাকে আসলে বলে দিচ্ছে। তো মূল যে কাব্যের যে ব্যাপার সেটা হচ্ছে যে বিরহ। যক্ষ বহু দূরে আছে তার প্রিয়জন থেকে, এবং এই এক বছরে যে ভোগ্য সাজাকালের 1 বছরের 8 মাস সেই সাজা ভোগ করে ফেলেছে, এইটা তার অনেক বেশি তার জন্য কষ্টদায়ক হয়ে গেছে, এবং পরবর্তী যে 4 মাস এটা আসলে সে তার পক্ষে অসম্ভব হয়ে গেছে, এবং তার যে যন্ত্রণা, সেই যন্ত্রণার কথা সে মেঘকে বলার চেষ্টা করছে যে তুমি গিয়ে, তার যন্ত্রণার অন্যতম কারণ হচ্ছে যে প্রিয় গৃহ থেকে দূরে থেকে তার যেমন খারাপ অবস্থা, যখন প্রিয়ার না জানি কেমন আছে, সে না যতখানি না নিজের চিন্তা করছে তার বেশি সে যখন তার নিজের প্রিয়ার কথা চিন্তা করছে, এবং তার খবরটা নেওয়াটাই যেন যক্ষের অন্যতম একটা কাজ বলে মনে হবে। আমরা কাব্যের উৎস খুঁজে পাবো বাল্মীকিতে, ঋণের স্বীকৃতি আছে প্রথম শ্লোকটিতেই আসলে দেখব, এবং দেখব যে বিরোহী যক্ষের রামগিরিতে যে বাসা বাঁধার মধ্য দিয়ে কাব্যের শুরু হলো, এবং কাব্য উপস্থাপিত হয়েছে রামগিরি পর্বতে, সেখানকার জলধারা জনকতনয় সীতার স্নানে পবিত্র, এবং কালিদাস বিরোহী যক্ষের ছবিটি পেয়েছেন সীতা বিরোহী রামচন্দ্রের বর্ণনা থেকে। এই কথাগুলো আমরা এর আগে বলছিলাম। এবং আরও দেখি আমরা যে সীতার জন্য রামের যে কাতরতার সঙ্গে পত্নী বিচ্ছেদ কাতর যক্ষের সাদৃশ্য আমরা দেখতে পাবো, এবং সীতার বিরহে রামের যে বেদনা, এর সাথে তুলনা করলে পত্নী বিরহ তো যক্ষের বেদনা আসলে মিলে যায়। এবং আমরা দেখব যে আরও অন্যান্য বিষয় যেগুলো উত্তর মেঘের প্রথম শ্লোকেও আমরা বাল্মীকির প্রতিধ্বনি পাবো, যে অলকায় দেখতে আমরা আরও দেখব যে অলকায় দেখতে পাবো যে লঙ্কাপুরীর একাধিক লক্ষণ, এবং যক্ষের উন্মত্ততা দেখে স্কিন্ধাকাণ্ডে রামকে মনে পড়ে, এবং তার পত্নীকে দেখে সুন্দরকাণ্ডের সীতাকে মনে পড়ে। এবং যে ব্যাপারটা আরও খুব বেশি করে আমাদের সন্দেহ হয় সেটা হচ্ছে যে কালিদাসের মনে হয় যে এই কাব্যের যে নিখুঁত বাঁধুনি, সেই বাঁধুনি দেখে মনে হয় যে কাব্যটি রচনা করার আগে কালিদাস এটির একটা ছক করে নিয়েছিলেন, বা এটার একটা পরিকল্পনা করে নিয়েছিলেন যে তিনি আসলে কি করতে যাচ্ছেন, এই কাব্যের যে বিস্তার কতখানি হবে, উনি মেঘকে বলবে, কাউকে দূত হিসেবে মনোনীত করবেন, এবং সেই দূত রওনা করবে, দূত আসলে কি করবে, পথের যাত্রা করবে, সে যাত্রা যদি করবেই তাহলে সে কি দেখবে, কি দেখবে না, এবং পৌঁছবে, এবং পৌঁছানোর পর সে কী করবে, মানে সামগ্রিক কাব্যের মনে হয় যে একটা পরিকল্পিত রূপ আসলে কালিদাস করে নিয়েছিলেন। আমরা একবারে প্রথম যে শ্লোক সেটা দেখি যে জনেক যক্ষের কর্মে অবহেলা ঘটল বলে শাপ দিলেন প্রভু, মহিমা অবসান বিরহ গুরুভার ভোগ হলো এক বর্ষকাল। বাদলবাসা রামগিরিতে তরুগণ স্নিগ্ধ ছায়া দেয় যেখানে, এবং জলধারা জনক তনয়ার স্নানের স্মৃতি মেখে পূর্ণ। কি হলো যে জনেক যক্ষের কর্মে অবহেলা ঘটল বলে শাপ দিলেন প্রভু,
কোনো এক যক্ষের কাজে অবহেলা হলো, কাজে অবহেলা হলো বলে তার যে প্রভু সে তাকে শাস্তি দিল, এবং সে শাস্তি কী হলো যে তার যে মহিমা দেবত্ব সেটা হলো অবসান হবে, এবং তাকে প্রায় 1 বর্ষকাল প্রিয়জন পরিবার থেকে দূরে থাকতে হবে। এবং সে কি করলো, রামগিরিতে বাসা বাঁধলো, যেখানে তরুগাঁ স্নিগ্ধ ছায়া দেয়। এবং আমরা যে কথাটা আগে বলেছি যে বাল্মীকি রামায়ণের যে প্রভাব বা যেখানে কথা মনে পড়ে যায় সেটা হচ্ছে জলধারা জনক তনয়ের স্নানের স্মৃতি মেখে পূর্ণ। এবং এর মধ্যে আষাঢ়ের প্রথম দিবসে আকাশে মেঘ হলো, এবং সেই আকাশ জুড়ে ধূসর মেঘের যে সম্ভার, যক্ষর মনে এই ধূসর ধুয়োর মেঘ দেখে বিরহ দ্বিগুণ হয়ে উঠল। এবং ক্ষণবিলম্ব না করে দ্বিতীয় শ্লোকে আমরা বলছিলাম যে কালিদাসের যে পরিমিতি বোধ এবং কালিদাসের যে তাৎক্ষণিক যে উপস্থাপনার ব্যাপার, সেখানে আমরা দেখব যে দ্বিতীয় শ্লোকেই অপর সংস্কৃত সাহিত্যিক বা কালিদাসের আরও যে কাব্য আছে সেটার প্রভাব এখানে অনেকটাই নাই, বলতে গেলে নাই আর কি। যে দ্বিতীয় শ্লোকেই তিনি মেঘের কথা প্রসঙ্গ আনলো, যে উনি কি বলছেন, যে যখন 8 মাস কাটলো সে পাহাড়ে কান্তা বিরহিত কামুকের, সোনার কঙ্কন স্খলিত হয়ে তার শূন্য হলো মণিবন্ধ, দেখলো মেঘধয় ধুমল গিরিতটে একদা আষাঢ়ের প্রথম দিনে, বক্রকলি করে শোভন গজরাজ আনত পর্বত গাত্রে। সেটা হচ্ছে যে শাপগ্রস্ত যক্ষের রামগিরিতে 8 মাস কেটে যায়, এবং 8 মাস পরে কবির ভাষায় আমরা দেখব যে কি হলো, যে যেটা বর্ণনা আমরা দেখছিলাম যে 8 মাস কাটলো, এবং তার হচ্ছে সে সময় সে মেঘের দেখা পেল। এবং আমরা নিচে দেখব যে হাতির যে উপমা দেওয়া আছে, যে এইটা হচ্ছে সংস্কৃত বা সনাতনী সাহিত্যে ধূসর মেঘের সাথে হাতির উপমা খুবই জনপ্রিয়, এবং কালিদাস সেটি ব্যবহার করেছেন। এবং এবং অপর সংস্কৃত সাহিত্যিকদের মতোই তিনি সুন্দর উপস্থাপনা করেছেন। আমরা 3 নম্বর কাব্যে দেখব যে ওই যে আমরা যে কথাগুলো বলছিলাম যে মেঘ দেখলে সুখী জনের চিত্ত আনমনা হয় বিমনা হয়, সেখানে বিরহী মানুষের তো কথাই নেই। এবং যে রামগিরি পর্বত থেকে আকাশে পুঞ্জীভূত মেঘ দেখে তার যে চিত্ত উদ্বেল হয়ে উঠল, এবং অলকাপুরীতে বিরহিণী প্রিয়ার কথা স্মরণ করে সেটা এখানে আসছে। এবং সেই মধ্যে সেই উদ্ভ্রান্ত যক্ষ মেঘকে দূর হবার জন্য সবিনয় অনুরোধ করে, যেন মেঘ কৃপাপরবশত হয়ে তার ব্যাকুল হৃদয়ের বার্তায় মর্তভূমি থেকে স্বর্গলোকে প্রেয়সীর কাছে পৌঁছে দেয়। এবং কোথায় জল ধোয়া এবং আলোকের, কোথায় সমবয়ী মেঘরূপী সমবায়, কোথায় ইন্দ্রিয় সপুটু সজ্ঞান প্রাণীর প্রাপণীয় সমাচার, এই ভেদ ভুলে গিয়ে ব্যগ্রবিরহী সে জানালে মেঘে তার যাচনা, চেতনে অচেতনে দ্বৈত অবলোভ, তাই তো কামুকের স্বাভাবিক। আমরা কি দেখছি যে চেতন অচেতন জ্ঞান বলে যেটা আমরা বলছিলাম, যে সেটা আসলে যক্ষর এই মুহূর্তে নাই। এবং মেঘ আদৌ দূত হওয়া উপযোগী কিনা সেটা আমরা বলছিলাম যে সেটা ব্যাপারটাও সে আসলে হারিয়ে ফেলেছে। তো এর পর্যায়ে আমরা আরও দেখব যে কল্পিত পুষ্পর্ঘে যক্ষ তাকে প্রীতিমুগ্ধ বচনে, মানে মেঘকে যাচনা করলো এবং তার সংবাদটুকু প্রিয়ার কাছে পৌঁছতে আহ্বান করলো। এবং এরপরেই আমরা 6ষ্ঠ শ্লোকে আমরা দেখব যে কবি যক্ষের যে আবেদন সেটা শুরু করে দিলেন, এবং তার সংকল্প এবং কার্যের মধ্যে অন্য কোনো প্রসঙ্গ আসলে তিনি আনলেন না। যক্ষের ভাষণ পূর্ব মেঘের এই 6ষ্ঠ শ্লোকে শুরু হয়ে গেল, এবং সেটা গিয়ে একেবারে উত্তর মেঘের শেষ শ্লোকে গিয়ে শেষ হলো। তো কি বলছেন যক্ষ, কি বলছে যে কেমনই প্রিয়তমা রাখবে প্রাণ তার অদূর উদ্যত শ্রাবণে, যদি না জলধরে বাহন করে আমি পাঠাই মঙ্গল বার্তা। যক্ষ অতএব কুরুচি ফুল দিয়ে সাজিয়ে প্রণয়ের অর্থে স্বাগত সম্ভার জানালে মেঘবরে মোহন প্রীতিময় বচনে। অর্থাৎ আমি বলছিলাম যে কথাটা, যে যক্ষের বিরহ মনে হয় যে যক্ষে এখানে আসলে নিজেকে নিয়ে যতটা চিন্তিত তার চেয়ে বেশি যক্ষ আসলে উদ্বিগ্ন তার প্রিয়তমাকে নিয়ে, যে দূরে আছে
সে কিভাবে ভালো থাকবে যদি না সে মেঘে কোনো মঙ্গল বার্তা দিয়ে সে না পাঠায়। তাই সে যক্ষক কী করছে, কুচি ফুল দিয়ে প্রণয়ে অর্ঘ্য সাজিয়ে সে মেঘকে সম্ভাষণ জানাচ্ছে। এবং কবিতা নিজের জবানিতে একবারও কথা বলেন না। এই যে বললেন, এরপরে কি হলো, নিদারুণ বিরহ মেঘের বিরহ বেদনায় যক্ষ যতই কাতর হয়েছে ততই তার ভাবনা হয়েছে সে একাঙ্কিনী প্রিয়ার কথা স্মরণ করে। নিজে সে যত যাতনা ভোগ করছে ততই তার মনে হয়েছে বধূকে একটা সংবাদ দিতে না পারলে সে বেঁচে থাকবে কি করে। তো আমরা পুরো কাব্য জুড়েই এটা দেখব, যেটা বলছিলাম যে কবি তার নিজের জবানিতে এই যে একবার বললেন যে অতএব কুরুচি ফুল দিয়ে সাজিয়ে প্রণয়ের অর্ঘ্য স্বাগত সম্ভার জানালে মেঘভরে মোহন প্রীতিময় বচনে। এরপরে আমরা কবিকে আর পাবো না। বিশেষভাবে আমরা দেখব যে টানা মেঘ বলে যাচ্ছে এবং আমরা দেখব যে দীর্ঘ পথ পেরিয়ে অলকা দেখে যক্ষ প্রিয়াকে অবলোকন করে তাকে যক্ষের অভিজ্ঞান সমেত বার্তা শুনিয়ে মেঘ তার কর্তব্য যখন শেষ করলো তখন যক্ষ আর মাত্র 3টি শ্লোকে আবার তার আবেদন জানালো এবং একটি সংহত এবং একটি বেশি কথাও বলল না। এবং খুব লোভনীয় প্রসঙ্গ আসলেও কবি সেই প্রসঙ্গটাকে বাড়তে দিলেন না, খুব সংক্ষিপ্ত করেই এটা শেষ করলেন কাব্য। আমরা শেষ অংশটা একটু দেখে নিই। পরবর্তী ক্লাসগুলোতে আমরা আরও কথা বলবো, কিন্তু এ পর্যায়ে আমরা শুরু এবং শেষের যে সেই জায়গাটাই আমরা বিশেষভাবে দেখব যে সে কি বলছে যে সখীরে দেবে তুমি এমতো আশ্বাস প্রথম বিরহে সে আত্মা তরাই ফিরে এসো সে গিরি থেকে যার শৃঙ্গ হরবিষ খনিত পাঠাবে প্রিয়া তার কুশল সমাচার এনে অভিজ্ঞান সঙ্গে প্রভাত কুন্দের মতো স্খলমান আমার জীবনেও রক্ষা হবে। সেটা কি হচ্ছে যে তুমি যক্ষ প্রিয়ার কথা বলছে, মেঘকে বলছে যক্ষ প্রিয়াকে, তাকে এই মতে বিশ্বাস দিবে যে সে বেঁচে আছে এবং সেই গৃহ থেকে, সেই শৃঙ্গ থেকে, সে অলকা থেকে এবং দ্রুত তুমি এবার ফিরেও আসবে, অভিজ্ঞানটা দিয়ে আসবে এবং একটা নিয়ে আসবে এবং সেই মুহূর্তের মধ্যে তুমি ফিরে আবার আমার কাছেও আসবে এবং আমার জীবনটাও রক্ষা করবে। এবং এটা বলার পরে সে মেঘকে জিজ্ঞেস করছে এতক্ষণে যে তুমি আমার বান্ধব আছো কি সম্মত কার্যে। এই যে পূর্ব মেঘ থেকে উত্তর মেঘে আসা এবং দীর্ঘ প্রায় 110টি শ্লোক বলা হয়ে গেল, একটিবারও যক্ষের মনে হলো না যে মেঘ কি আসলে যেতে চায় কি না। কিন্তু একবার শেষ মুহূর্তে এসে কিন্তু আবার যক্ষ মেঘকে জিজ্ঞেস করছে। যখন কাব্য মাঝে চলমান অবস্থা তখন কিন্তু আমাদের একবারও মনে হয় না যে মেঘ কি আসলে রওনা করেনি, কিন্তু আমরা একবারে শেষ কাব্য পাঠ অভিজ্ঞতা থেকে আমরা জানি যে একেবারে শেষ মুহূর্তে এসে আমরা দেখতে পাই কি যে মেঘ আসলে যাত্রাই শুরু করেনি। মেঘ আসলে যাত্রাই শুরু করেনি, মেঘ আসলে যেখানে ছিল মেঘ সেখানেই রয়ে গেছে। এতক্ষণ কালিদাস যক্ষের জবানিতে মেঘ কিভাবে যাবে, মেঘ কি দেখবে, মেঘের কাজটাই শুধু কালিদাস বলে যাচ্ছিলেন। তো এবং আমরা একটা জিনিস খেয়াল করব যে এই শ্লোকগুলো পরস্পর সম্পৃক্ত এবং কারণ হচ্ছে যে এমনভাবে যে পরেরটাকে উপভোগ করতে হলে, পরেরটাকে বুঝতে হলে আসলে আগের শ্লোকটাও জানতে হবে। বিচ্ছিন্নভাবে একটা শ্লোক আরেকটা থেকে আলাদা হয়তো আমরা মানে সুপাঠ্য হবে, কিন্তু বুঝতে হলে, উপভোগ করতে হলে ধারাবাহিকভাবে এর একটা পাঠ জরুরি। এবং আমরা এই ব্যাপারটা কালিদাসের যে সমস্ত দীর্ঘ সমালোচকেরা বলেছেন যে দীর্ঘতম যে কাব্যগুলো আছে সেগুলোর ক্ষেত্রেও আসলে ব্যাপারটা দেখা যায় না যতখানি আমরা দেখব মেঘদূত কাব্যের মধ্যে। মানে এই কাব্যের একটা বাঁধুনি আছে, একটা শক্ত বাঁধুনি আছে, যেটা হচ্ছে যে কাব্য শুরু হয়ে শ্লোক বলছে, আমরা যেটা বললাম যে কাব্যের একবার শেষ প্রান্তে গিয়ে আমরা উপনীত হয়ে জানতে পারি যে মেঘ আসলে যাত্রাই শুরু করেনি। কালিদাস রয়ে গিয়েছেন যক্ষ এবং মেঘকে নিয়ে যে মেঘ আসলে যাবে, কীভাবে যাবে সেই জায়গাটাতে। তো এই যে যাত্রাপথের বর্ণনা, কি দেখবে কি দেখবে না, কেন দেখবে এবং সে দেখার মধ্যে কোনটা ভালো লাগার,
এবং সেই ভালো লাগাটা যক্ষের দৃষ্টিকোণ থেকে, এবং যক্ষ কখনো কখনো মেঘকে বলছে যে তোমারও এটা ভালো লাগবে, মানে মেঘের পছন্দও যক্ষের জানা আছে। তো এই যে বর্ণনার যে ব্যাপারটা, কাহিনী বর্ণনার যে ব্যাপারটা, সেটা আমরা দেখব যে সেটা আমাদের কখনো ক্লান্ত করে না। আসলে আমরা ধারাবাহিকভাবে এটা পড়তে পারি, এবং এই ধারাবাহিকভাবে পড়তে পারার যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে মেঘদূত কাব্যে একটা গতি আছে, সেই গতিটা আসলে মেঘদূত কাব্যকে ধরে রাখে, সাথে পাঠককেও। মেঘ চলেছে সঙ্গে সঙ্গে পাঠকও চলে, কিন্তু মেঘ মাঝে মাঝে বিশ্রামের জন্য থামলেও কাব্যের তরি ছন্দের ঢেউ তাল ঢেকে এগিয়ে চলে প্রথম থেকে। সে জানে তার গন্তব্য কোথাও, সেখানে পৌঁছাবার আগে অন্য কোথাও একবারও ঠেকে যায় না, আর পৌঁছানো মাত্র বিনম্রভাবে থেমে যায়। মানে মেঘের কথা বলা হচ্ছে, এবং মেঘদূত কাব্যের যে পাঠক, তারাও মেঘের আরোহী হয়ে পথে পথে আলোচনার অবকাশ পায়, কিন্তু কোনো ধরনের ক্লান্তি বা অন্য মনস্কতা আসলে আসে না। তো আমরা প্রথম দিনের মেঘদূত কাব্য পাঠ আলোচনায় আমরা যেটা বলতে পারি, সেটা হচ্ছে যে অনেক সমালোচক মেঘদূত কাব্যকে খণ্ডকাব্য বলেছেন, যেহেতু তোমরা দেখবে যে বই এখানে চার লাইনে একটা একটা করে শ্লোক, এই শ্লোকবদ্ধ হয়ে গোটা কাব্য 118টা শ্লোক। এই জন্য অনেক সমালোচক এটাকে খণ্ডকাব্য বলেছেন, কিন্তু সেটা আসলে মেঘদূত কাব্যের যে আকারের পরিচয় আছে, এবং এখানে যে পূর্ব মেঘ এবং উত্তর মেঘ দুটি অংশে বিভক্ত, এইটা ব্যাপারটা, এগুলোর জন্য যে কাব্যের যে খণ্ডকাব্য বলছেন সমালোচকেরা, আসলে সেটা আসলে যে কাব্যের যে আকারের যে পরিচয়, যে বহিরাঙ্গের যে পরিচয়, সেটাই আসলে। কিন্তু আমরা যদি কাব্য পড়তে যাই, তাহলে আমরা দেখতে পাবো যে পূর্ব এবং উত্তর মেঘ আসলে বিচ্ছিন্ন বা খণ্ড কাব্য আসলে এরকম না। এটা গোটা একটা সমগ্র সামগ্রিক কাব্য বলেই মনে হয়। এবং এই কাব্যের বিশেষভাবে আমরা যেটা দেখবো যে এটা একটি ড্রামাটিক, ন্যারেটিভ, লিরিক, এই তিনের লক্ষণের মধ্যে বিদ্যমান আছে। এবং এখানে কাহিনী একটা সূত্র আছে, কাহিনী একটা সূত্র পাবো, মাঝে মাঝে আমরা লিরিকের আভাস পাবো, আর পাবো কিছু নাটকীয় বিন্যাস, যে মেঘ, যক্ষ এবং মেঘের যে বর্ণনা বলা হচ্ছে, তার মধ্যে কিছু নাটকীয়তা আমরা দেখতে পাবো। এবং মেঘদূতের আরেকটা জিনিস আমরা বলবো, যে এখানে যেটা আমরা বলছিলাম যে কালিদাস একটা প্ল্যান করে নিয়েছেন, একটা পরিকল্পনা, একটা ছক করে নিয়েছেন। সেই ব্যাপারটা হচ্ছে যে আধুনিক উপন্যাসের যেরকম প্লট থাকে, এই যে ছক কেটে বলছি আমরা, ছকের মধ্যে কি আছে? ছকের মধ্যে একটা প্লট আছে, আসলে একটা গল্প আছে, যে গল্পটা আসলে একটা পূর্ণাঙ্গ গল্প। আধুনিক উপন্যাসের ক্ষেত্রে যে ব্যাপারটা ছিল, সেই ব্যাপারটা হচ্ছে আমরা মেঘদূত কাব্যের মধ্যে দেখব। আবার যে নাটকীয়তার কথা বললাম, সেই নাটকীয়তাও আমরা দেখব, যে এখানে একজন মূল বক্তা আছে, একজন শ্রোতা আছে, এবং সেই মূল বক্তা শ্রোতার মধ্যে কেউ বলছে এবং শুনছে, এবং কিভাবে বলছে, কিভাবে চলছে, নড়ছে, এই ব্যাপারগুলো আছে। এবং আমরা দেখব যে এর মধ্যে উত্তর মেঘে পাঠ্যপুস্তকের কিছু পরিবর্তন হবে, এবং কিছুক্ষণ মেঘ বক্তা, যক্ষপ্রিয়া শ্রোতা, আবার শেষে যক্ষ সোজাসুজি তার পত্নীকে তার বার্তা শোনাবে, এবং শেষ হওয়া মাত্র দৃশ্য বদল হয়ে অলকা থেকে রামগিরিতে ফিরে আসবে, এরকম একটা থাকবে। তো সেখানে মেঘদূত কাব্য পাঠের অভিজ্ঞতা থেকে আমরা বলবো যে এটা আসলে আমাদের কখনো ক্লান্ত করবে না। আমরা আমার মনে হয় যে এক বসায় আসলে এটা পড়ে ফেলা সম্ভব। এবং আগামী ক্লাসের আগে আমি তোমাদের ক্লাস নিব আগামী মঙ্গলবার। আমি আশা করবো যে আগামী মঙ্গলবারে তোমরা এই বইয়ের যে ভূমিকা অংশ আছে সেই অংশটা পড়বে, এবং শ্লোকগুলোর মধ্যে মিনিমাম 20টা শ্লোক, প্রথম 20টা শ্লোক, আজকের ক্লাসে আমি প্রায় 6টা শ্লোকের আলোচনা করেছি, বা এর মধ্যে অন্তর্ভুক্ত আছে, আলোচনা অন্তর্ভুক্ত। তো আগামী ক্লাসে তোমরা অন্ততপক্ষে 15-20টা শ্লোক পর্যন্ত তোমরা পড়ে ফেলবে। আচ্ছা, আর আজকের ক্লাসের যেটুকু আমি আলোচনা করলাম সেটুকু তোমরা বুঝে দেখার চেষ্টা করবে। আর এইটার যে স্লাইডে যে আছে, এগুলো আমি তোমাদেরকে পিডিএফ আকারে দেওয়ার চেষ্টা করব, মানে এগুলো আসলে আমি দিয়ে দিব তোমাদেরকে, তোমরা সেগুলো নিবে এবং সেটা থেকে পড়বে। তো আজকের ক্লাসে এই পর্যন্তই। যেটুকু আমি ক্লাসের শুরুতে বলে নিয়েছি, যে বিষয়গুলো বলে নিয়েছি সেই বিষয়গুলো লক্ষ্য রাখবে, এবং যে কোনো প্রয়োজনে আমাকে জানাবে, আর একটা ইমেল অ্যাড্রেস দিলে আমি তোমাদেরকে এই স্লাইড শোটা তোমাদেরকে দিয়ে দেব। ঠিক আছে, ধন্যবাদ সকলকে।